সো গুড ইভিনিং ফ্রেন্ডস। আমাদের সেটে একটু গণ্ডগোল হচ্ছিল, সেজন্য আমরা একটু দেরি হলো। Causticum, the Hahnemann's a great discovery and a very important medicine for rheumatism. আজকের আমাদের আলোচ্য বিষয় রিউমেটিজম, বাতের ব্যথা। So rheumatism are of different kinds. Rheumatism are of different kinds. নর্মালি সারা শরীরে ব্যথা হচ্ছে, Is the sound is clear, my friends? Is the sound is clear? Sound is clear? All clear. So, rheumatism. What is called rheumatism? সো রিউমেটিজম কাকে বলবো আমরা?
any inflammation and pain in the joints or in the fibrous tissue is called rheumatism. শরীরের জয়েন্ট যখন ফুলে যায়, ব্যথা হয়, মাসেল যখন ব্যথা হয়, মাস্কুলার পেইন, so pain in the muscles or in the joints is known as rheumatism. বাতের ব্যথা, বাত। Normally simple pain, muscular rheumatism. যখন নর্মালি মাসেলগুলোতে খুব ব্যথা হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ মাস্কুলার রিউমেটিজম। It may be cold exposure, it may be drenching or waiting in rain, বৃষ্টিতে ভিজে হতে পারে, আফটার হেভি এক্সারশনাল ওয়ার্ক, খুব বেশি ভারী কাজ করে হতে পারে। Normal rheumatism or muscular rheumatism. Normal rheumatism or muscular rheumatism. So normal rheumatism or muscular rheumatism. So sound is clear, my friends? Is the sound is clear? So this is the simple rheumatism, muscular rheumatism. Kintu another variety of rheumatism which is dangerous to the body. কথা কেটে যাচ্ছে, আপনার ওখানে নেটওয়ার্কের গন্ডগোল হচ্ছে, একজনের এলাকায় গন্ডগোল হলে আমরা কি করব? কথা কি কেটে যাচ্ছে সবার? ক্লিয়ার? সো another rheumatism is known as rheumatoid arthritis. Rheumatoid arthritis, that is the autoimmune condition, বডির ইমিউন সিস্টেম ডিসঅর্ডার হয়েছে, caused by the disturbance of the immune system of the body, immunological disorder. Causes deformity of the joints, pain in the joints, swelling in the joints, that is called rheumatoid arthritis. That is called rheumatoid arthritis. So this is the difference between rheumatism, normal rheumatism, and the rheumatoid arthritis. Now there are other kinds of rheumatism. Spondyloarthritis, ankylosing spondylitis, different kinds of rheumatism. So we shall learn about these different kinds of rheumatism and their important homeopathic medicines. The best medicine is causticum, medurinum, rastox. এইসব ওষুধগুলো নিয়ে
আলোচনা করব। নাও, হোয়াট ইজ অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস? স্পাইন, শরীরের স্পাইনগুলো যখন এফেক্ট করে, খুব অল্প বয়সে আরম্ভ হয় না, 25, 26, 28, 30 বছরের পর থেকে আরম্ভ হয়। ফ্লেক্সিবিলিটি অফ দ্য স্পাইন ইজ রিডিউসড। স্পাইনটা শক্ত হয়ে যায়, পিঠের শিট দ্বারা শক্ত হয়ে যায়, মুভমেন্ট করা যায় না। তাদের মুভমেন্ট করানো যায় না, তাহলে লম্বা বাঁশের মতন শক্ত হয়ে থাকে, তাই একে বলা হয় ব্যাম্বু স্পাইন। সো অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস, তার মেইন সিমটম হলো স্পাইন ক্যান নট বি ফ্লেক্সড। ফ্লেক্সড, সামনের দিকে বাঁকানো যায় না। ক্যান নট বি এক্সটেন্ড, পিছন দিকে হেলানো যায় না। ব্লাডের কম্পোজিশন চেঞ্জ হয়। So pain and stiffness of the cervical muscles in the back muscles, ঘাড়ে এবং পিঠে প্রচণ্ড ব্যথা, খুবই কষ্ট পায় এবং সামনে পিছনে কোনো মুভমেন্ট করা যায় না। স্পাইনটা শক্ত হয়ে যায়, শির দ্বারা শক্ত হয়ে যায়, তাকে বলা হয় অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস। এই সেলে B27 পজিটিভ হয়। এই সেলে B27 পজিটিভ হয়। তাহলে যদি আমার ডাউট থাকে, অ্যালোপ্যাথিরা কথায় কথায় এগুলো করতে বলে, আমাদের না করলেও কোনো ট্রিটমেন্টের অসুবিধা হয় না। সো এই সেলে B27 পজিটিভ হবে। Spondyloarthritis. What is spondyloarthritis? There is osteophyte formation. Osteophyte formation of the vertebral bodies. Vertebral bodies এক্সট্রা ক্যালসিয়াম ডিপোজিট হয়ে যায়। ওখান থেকে নার্ভ বেরিয়ে গেছে, সেই নার্ভে চাপ পড়ে যাচ্ছে। নারকেল গাছের যে ডাল আছে, নারকেল গাছের ডালের মতন দুই দিক দিয়ে আমাদের ভার্টিব্রার দুই দিক দিয়ে নার্ভ বেরিয়ে গেছে। এই ভার্টিব্রাল যে কালাম, ব্রেন থেকে যে বেরিয়ে এসেছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড ব্রেনের প্রলঙ্গেশন। স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ড যখন বেরিয়ে আসলো, ভার্টিব্রাল বডির ভিতর দিয়ে যে ক্যানেল আছে, যার নাম ভার্টিব্রাল ক্যানেল, ভার্টিব্রাল ক্যানেলের ভিতর দিয়ে স্পাইনাল কর্ড চলছে চলছে চলছে, একেবারে শেষ পর্যন্ত চলছে আপ টু দ্য কক্সিস। তারপরে গিয়ে ওখানে ঘোড়ার লেজের মতন আলাদা হয়ে গেছে, ঘোড়ার লেজের মতন আলাদা হয়ে গেছে, তার নাম কডা ইকুইনা, তার নাম কডা ইকুইনা। তো এই ভার্টিব্রাল কালাম
যে স্পাইনাল কর্ড এসছে তা ভার্টিব্রাল বডি থেকে দুই দিকে ভাগ হয়ে গেছে, নারকেল গাছের পাতার মতন দুই দিকে ডাঁট যেমন বেরিয়ে গেছে নারকেল গাছে, সেই রকম বেরিয়ে গেছে। তার আবার নিয়ম আছে, সেগুলো অ্যানাটমি যেদিন পড়াবো সেদিন বলবো। এইখান থেকে কিভাবে তৈরি হয়েছে, একটা র্যামাই, অ্যান্টিরিয়র র্যামাই, পোস্টিরিয়র র্যামাই, দুটো উপরের ভার্টিব্রার একটা, নিচের ভার্টিব্রার একটা, দুই দিক দিয়ে দুটো বেরিয়ে গেছে, দুটো নার্ভ বেরিয়ে গিয়ে জুড়ে গেছে, জুড়ে গিয়ে একটা নার্ভ বেরিয়ে হয়েছে, একটা জাল তৈরি হয়েছে, নেট তৈরি হয়েছে, তার নাম নার্ভাস নার্ভ প্লেক্সাস, তাকে বলা হয় নার্ভ প্লেক্সাস। তো এইখানে সার্ভাইকাল রিজিয়ানে, সার্ভাইকাল 7, 8, থোরাসিক 1, এইসব জায়গায় তৈরি হয়েছে, যেখান থেকে হাতের দিকে নার্ভগুলো বেরিয়ে গেছে। ওই প্লেক্সাসের নাম হচ্ছে ব্রেকিয়াল প্লেক্সাস, ওই প্লেক্সাসের নাম হচ্ছে ব্রেকিয়াল প্লেক্সাস। সো ব্রেকিয়াল প্লেক্সাস, তার আবার পোস্টিরিয়ার, মিডিয়াল, ল্যাটারাল এসব নার্ভ পার্টস আছে। ওখান থেকে নার্ভ বেরিয়ে গেছে, মিডিয়াল নার্ভ, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য ফোর আর্ম, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, সুপ্রাস্কাপুলার নার্ভ, ইনফ্রাস্কাপুলার নার্ভ। মাথা গুলিয়ে যাবে এখন। তাহলে মেন হলো ঘাড়ের এখানে ব্রেকিয়াল প্লেক্সাস, ব্রেকিয়াল প্লেক্সাস। আর লাম্বার রিজিয়ানে এসে আবার ওই রকম একটা প্লেক্সাস তৈরি হয়েছে, তার নাম লাম্বার প্লেক্সাস। এই লাম্বার প্লেক্সাস থেকে বেরিয়ে গেছে নিচের বড় নার্ভ, পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে, তার নাম সাইটিক নার্ভ। এই যে মাসেলগুলো গ্লুটিয়াল রিজিয়ানে থাকে, গ্লুটিয়াল রিজিয়ানে যে মাসেলগুলো থাকে যেখানে আমরা বসি, এখান দিয়ে নার্ভটা বেরিয়ে গেছে, তার নাম সাইটিক নার্ভ। পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে সাইটিক নার্ভ। বডির পায়ের 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 মিডিয়াল সাইড বডির ভিতরের দিকে যে বেরিয়ে গেছে, ওই প্লেক্সাস থেকে নার্ভ এসছে, বডির বেঁকে ভিতরের দিকে চলে গেছে, তার নাম অবটিউরেটর নার্ভ, অবটিউরেটর নার্ভ। আর সামনের দিক দিয়ে যে নার্ভ চলে এসছে তার নাম ফিমোরাল নার্ভ। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে এই যে শিরদাঁড়া থেকে যে স্পাইনাল কর্ড বেরিয়ে এসছে, ওর ভিতরে কিছু কি করে হয়েছে সেটা পরে বোঝাতে হবে। দুটো নেটওয়ার্ক তৈরি করে, যেমন আমাদের মোবাইলের নেটওয়ার্ক বলি, যেমন স্টেশনের অনেক তার, রেল লাইন এদিক থেকে ওদিক থেকে এসে এই দিকে একটা চলে যাচ্ছে, ওই দিকে একটা চলে যাচ্ছে, এই দিকে একটা চলে যাচ্ছে, একটা জাংশন থেকে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। আমরা বুঝতে পারি না, যারা ইঞ্জিনিয়ার তারা জানে যে এইখানে এই গাড়ি ঢুকবে, ওইখান থেকে ওই গাড়ি ক্রস করে বেরিয়ে যাবে। আমরা দেখছি এদিকে লাইন বেরিয়ে গেছে, ওদিকে লাইন বেরিয়ে গেছে, ওদিকে লাইন বেরিয়ে গেছে, ক্রসিং হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সব তাদের মেকানিজম, ইঞ্জিনিয়ারদের লাইন, আমরা বুঝি না। তাই বিভূতিভূষণ পথের পাঁচালী উপন্যাসে বলেছে, অপু যখন প্রথম রেল লাইন দেখতে গেল, যেদিন অনেক দূরে বেরিয়ে গেল নিশ্চিন্দিপুর গ্রামে, বিভূতিভূষণের উপন্যাসে, অপু, বাচ্চা অপু ছেলে বুঝতে পারছে না তারের ভিতর দিয়া কিসের শব্দ হইতেছে, এত শোঁ শোঁ করিয়া শব্দ হইতেছে কেন? বিভূতিভূষণ লিখছেন, এ কিসের শব্দ? তাহার দিদি দুর্গা বলিল, তারের মধ্য দিয়া কথা যায়। কাহারা কথা বলে, কোথায় কথা যায়? এসব আমরা পড়েছি পথের পাঁচালীর বিখ্যাত উপন্যাস। ওই রেল লাইন, রেলগাড়ি রেল লাইনের উপর দিয়া কি করিয়া চলে, পড়িয়া যায় না কেন, কাহারা ওঠে গাড়িতে, কোথায় যায়, আমাদের যেমন বুঝি না, বাচ্চা অপু যেমন বোঝেনি, আমরা রেল লাইনের জাংশনগুলো তো এরকম ঠিক বুঝতে পারি না, ইঞ্জিনিয়াররা বুঝবে। আমরা সেই লাইনটা এখানে বোঝার চেষ্টা করব। ওই রকমভাবে বিভিন্ন দিক থেকে নার্ভ বেরিয়ে গেছে। তাহলে সুপিরিয়র এক্সট্রিমিটি, হাত,
হাতের এখান দিয়ে এই হাতের আর্ম, ফোর আর্ম, হ্যান্ড, এদের যত নার্ভ সাপ্লাই হয়েছে সব ঘাড়ের এখান থেকে এসছে, ঘাড়ের এখান থেকে এসছে। তার নাম ব্রেকিয়াল প্লেক্সাস, তার নাম ব্রেকিয়াল প্লেক্সাস। ওখান থেকে এসেছে আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, মিডিয়াল কিউটেনিয়ান নার্ভ অফ দ্য আর্ম, মিডিয়াল কিউটেনিয়ান নার্ভ অফ দ্য ফোর আর্ম, ইটসেট্রা ইটসেট্রা। আর তৈরি হয়েছে, আর এই যে মাঝখানে যে থোরাসিক ভার্টিব্রা, ওখানে যেগুলো তৈরি হয়েছে সেগুলো অন্য ব্যাপার, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক সব পরে বলবো। আর লাম্বার রিজিয়ানে, লাম্বার এবং স্যাক্রাল রিজিয়ান থেকে আবার এরকম একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, প্লেক্সাস তৈরি হয়েছে, যে নার্ভগুলো নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। হাতের দিকে যে যত নার্ভ এসছে তার মধ্যে 3টে নার্ভ মনে রাখতে হবে, বেশি ইম্পর্টেন্ট। একটা হলো বডির ভিতরের দিকে আলনার নার্ভ, একটা হলো বাইরের দিকে রেডিয়াল নার্ভ, আর একটা মাঝখান দিয়ে মিডিয়ান নার্ভ। 3টে মেইন মনে রাখতে হবে হাতের। ব্রেকিয়াল প্লেক্সাস, এখানে যে প্লেক্সাস তৈরি হয়েছে, এখানে যে নেটওয়ার্ক তৈরি হয়েছে, 3টে নার্ভ মেইন। একটা বডির ভিতরের দিকে, হাতের ভিতরের দিকে চলে এসছে, তার নাম আলনার নার্ভ। একটা বাইরের দিকে গেছে, তার নাম রেডিয়াল নার্ভ। একটা মাঝামাঝি এসছে, তার নাম মিডিয়ান নার্ভ, মিডিয়ান। আর লাম্বার প্লেক্সাস, এখানে যে প্লেক্সাস তৈরি হয়েছে সেখান থেকে 3টে নার্ভ এরকম বেরিয়ে গেছে 3 দিক দিয়ে। যেটা পিছন দিক দিয়ে গেছে তার নাম সাইটিক নার্ভ, যেটা থাইয়ের সামনের দিক দিয়ে এসছে তার নাম ফিমোরাল নার্ভ, আর যেটা পায়ের ভিতরের দিক দিয়ে এসছে তার নাম অবটুরেটর নার্ভ। কস্টিকাম অ্যাক্টস ওভার দিস নার্ভস। কস্টিকাম হ্যাজ এ গ্রেট অ্যাফিনিটি ওভার দিস peripheral nerves. It acts both the central nervous system and the peripheral nervous system. Central nervous system মানে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাকে বলবো আমরা? ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ডকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলবো। ব্রেইন, তার সামনের দিকের বড় অংশের নাম হচ্ছে সেরিব্রাম, পিছন দিকের নাম হচ্ছে সেরিবেলাম। যে মেয়েদের মাথায় অনেক চুল আছে, যারা একটা খোঁপা করে, সেইটা মনে রাখলে আমরা মনে করব যে বড় পুরো মাথাটা কালো চুলে ঢাকা তার নাম সেরিব্রাম, আর যে খোঁপা বাঁধে তার নাম সেরিবেলাম। এখন কথা হচ্ছে সেরিব্রাম সামনে না সেরিবেলাম সামনে, গুলিয়ে যায় অনেকে। কাউকে যদি পা নিচে ফেলে, পা দিয়ে মারাও নিচে নিচে আন্ডার, তাহলে সে চেঁচিয়ে বলবে গেলাম গেলাম মরে গেলাম। সো গেলাম মিনস বেলাম, বেলাম নিচের দিকে, সেরি বেলাম, বেলাম হচ্ছে গেলাম থেকে মরে গেলাম। সো সেরিব্রাম অ্যান্ড সেরিবেলাম। সো তারপরে যে নার্ভ বেরিয়ে এসছে স্পাইনাল কর্ড, ভিতর দিয়ে বেরিয়ে এসেছে। তার দুই পাশ দিয়ে যখন টুইক বেরিয়ে গেছে, টুইক সব জায়গা দিয়ে বেরোয়নি, কিছু কিছু জায়গায় নেট তৈরি হয়েছে, একটা প্লেক্সাস মাকড়সার জালের মতন প্লেক্সাস তৈরি হয়েছে। সেটা দুটো, একটা হচ্ছে ঘাড়ের কাছে, তার নাম সার্ভাইকাল প্লেক্সাস আর ব্রেকিয়াল প্লেক্সাস, আর একটা নিচের দিকে তার নাম লাম্বার প্লেক্সাস। সার্ভাইকাল প্লেক্সাসের থেকে 3টে নার্ভ জুড়ে জুড়ে, অ্যান্টিরিয়র রেমাই, পোস্টিরিয়র রেমাই, সার্ভাইকাল 7, থোরাসিক 1, এগুলো বললে এখন গন্ডগোল হবে। জুড়ে জুড়ে হাতের দিকে চলে এসছে রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ অ্যান্ড মিডিয়ান নার্ভ। পায়ের দিকে গেছে 3টে, পায়ের থায়ের পিছন দিক দিয়ে গেছে। পিছন দিকে কী কী মাসেল ছিল, ওই মাসেলগুলোর ভিতর দিয়ে গেছে। মাসেল গ্লুটিয়াল রিজিয়ান, একদম বাইরে বাইরে যেখানে আমরা বসি যে মাসেলগুলো, তার নাম গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, গ্যামেলাস সুপিরিয়ার, গ্যামেলাস ইনফিরিয়ার, পাইরিফর্মিস, অবটিরোটার ইন্টারনাস অ্যান্ড অবটিরোটার এক্সটারনাস। এই মাসেলগুলোর উপর দিয়ে গিয়ে থাই মাসেলে গেছে। থাইয়ের পিছন দিকে আছে 3টে মাসেল, তার নাম হচ্ছে বাইসেপস ফেমোরিস, সেমি মেমব্রেনোসাস অ্যান্ড সেমি টেন্ডিনোসাস। তাহলে গ্লুটাল রিজিয়নের 9টা মাসেল, আর পোস্টিরিয়ার পার্ট থাইয়ের পিছন দিকে 3টে মাসেল। এই 12টা মাসেলের মাঝখান দিয়ে ঢুকছে সাইটিক নার্ভ। চলে আসলো হাঁটুর জয়েন্ট, যে জয়েন্ট তার পিছনে, যার নাম পবলিটিয়াল ফসা। এই পবলিটিয়াল ফসা কিন্তু কেন্টের রেপার্টরিতে হলো অফ দ্য নি লেখা আছে। তুমি পবলিটিয়াল ফসায় কোনো টিউমার হয়েছে বা কোনো পেন বা কোনো প্রবলেম রেপার্টরিতে দেখতে গেলে, তখনকার দিনে পবলিটিয়াল ফসা মনে হয় নাম হয়নি, হলো অফ নি, সেটা নি লেখা আছে, নির পরে হলো।
আর এই গ্লুটেয়াল রিজিয়নকে লেখা আছে নেটস, NATES, নেটস, মনে রাখতে হবে। সো ওই নার্ভ সাইটিক নার্ভ, অবটুরেটর নার্ভ, আর সামনের দিক দিয়ে এসছে, সামনের দিক দিয়ে এসছে, সামনের দিক দিয়ে এসছে, সামনের দিক দিয়ে এসছে ফিমোরাল নার্ভ, ফিমোরাল নার্ভ, ফিমোরাল নার্ভ সামনের দিক দিয়ে যে মাসেল আছে, পায়ের সামনের দিকের মাসেলের উপর দিয়ে এসছে ফিমোরাল নার্ভ। সামনের দিকে মাসেল আছে সার্টোরিয়াস, টেন্সার ফাসালাটা, আর্টিকুলারি জেনু, রেক্টাস ফেমোরিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস অ্যান্ড ভাস্টাস ইন্টারমিডিয়াস। এই মাসেলগুলোর উপর দিয়ে এসেছে ফিমোরাল নার্ভ। আর মাঝখানে বডির ভিতরের দিকে আমার থাইয়ের ভিতরের দিকে এসছে অবটুরেটর নার্ভ। ওখানে মাসেল আছে গ্রেসিলিস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস অ্যান্ড পেটিনিয়াস। তাহলে এই সব মাসেলে যখন পেন হবে, রিউমেটিক পেন হবে, নার্ভ যদি অ্যাটাক করে থাকে, আমরা সিমটম পাই কস্টিকাম ইজ এ গ্রেট ইম্পর্টেন্ট মেডিসিন। কস্টিকাম, অল টাইপস অফ রিউমেটিজম। রোগীর চাপ ছিল বন্ধুরা, আমি একটু বিশ্রাম করতে গিয়ে করেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, সো টায়ার্ড, ফলে আমার টিফিন করা হয়নি। এখন আমি টিফিন করতে করতে একটু কথা বলবো, তাই ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। So, rheumatism. Now, another degenerative arthritis. Another arthritis is known as degenerative, যেখানে ক্ষয় হয়ে যাচ্ছে, তার নাম ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। বডি ডিজেনারেটিভ আর্থ্রাইটিস দুই রকম। Spondylosis and osteoarthritis. Okay, friend, I have come. তাহলে আর্থ্রাইটিসকে আমরা একটা বলতে পারি নর্মাল কমন আর্থ্রাইটিস, রিউমেটিক আর্থ্রাইটিস। ডিফর্মেটিভ
ডিফর্মেটিভ আর্থ্রাইটিস, যেখানে জয়েন্টগুলো বেন্ড হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, কাটিলেজ শক্ত হয়ে যাচ্ছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস। ইএসআর বেড়ে যাবে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেড়ে যাবে, রিউমেটিক ফ্যাক্টর পজিটিভ হবে। সো ডিফর্মেটিভ আর্থ্রাইটিস ডিফর্ম করে দেয়, জয়েন্ট ডিফর্ম, কুকড়ে যাচ্ছে, শুয়ে যাচ্ছে, যখন দেখছো ব্যথায় উঠতে পারছে না, আঙুলগুলো বেঁকে যাচ্ছে, রিস্ট জয়েন্টগুলো বেঁকে যাচ্ছে, তোমাকে বুঝতে হবে দি পারসন ইজ সাফারিং ফ্রম রিউমেটয়েড, ট অন্তস্থ একার ড, রিউমেটয়েড আর্থ্রাইটিস, ভেরি ডিফিকাল্ট টু কিওর। ভেবো না যে আর্নিকা দিয়ে সারিয়ে দেবো, হাইপেরিকাম দিয়ে, ও ঠিক আছে এই হয়েছে, আমার হাইপেরিকাম পড়েছি, ফেসবুকে বন্ধুরা লিখেছে, মারবো সালা 2 ডোজ না, একদম ভ্যানিশ করে দেবো। নো 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 নো, ইট ইজ এ সিস্টেমিক ডিজিজ। You won't be able to cure so easily. It is systemic disease. Immune responding disease. Immune system disordering disease. তুমি অত সহজে সারাতে পারবে না, চ্যালেঞ্জ নিও না, গ্যারান্টি নিও না। যেখানে চ্যালেঞ্জ নাও সেখানে নাও, যেখানে নিতে পারবে না নিতে যেও না। আমার ক্ষমতা অনুযায়ী আমাকে চ্যালেঞ্জ নিতে হবে। রিউমেটয়েড আর্থ্রাইটিস সারানো খুবই মুশকিল, বিকজ ইট ইজ নট দ্য লোকালাইজড ডিজিজ। হাতে মনে হচ্ছে, পায়ের জয়েন্টে মনে হচ্ছে, বাট নো 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 লোকাল কজ। দি কজ ইজ ইন দ্য সিস্টেম, দি কজ ইজ ইন দ্য বডি, দি প্যাথোলজি ইজ উইদিন দি অর্গানিজম, ইমিউন রেসপন্সিং সিস্টেম। তাই যেখানে চ্যালেঞ্জ নট, আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারি, রাতারাতি সারাতে পারবো না। তাই তোমাকে রোগ ডায়াগনোসিস করার দরকার। অনেকে বলে যে আমাদের রোগ ডায়াগনোসিস করার দরকার নেই, অর্গানন পড়ে মাত করে দেবো, ক্রনিক ডিজিজ পড়ে মাত করে দেবো। আমি শুধু বলি যে অর্গানন ক্রনিক ডিজিজ হ্যানিম্যান কিছু কথা বলে গেছে, ভালো কথা। প্রচুর কচকচানি আর সময় নষ্ট না করে প্র্যাকটিস অফ মেডিসিন পড়ো। হ্যানিম্যানের যুগ থেকে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। ডিজিজ সম্বন্ধে জানতে হবে, কোন ডিজিজ সারাতে পারবো, কোন ডিজিজ কী কারণে হয়, কোন ডিজিজ সারাতে পারবো না, কোন ডিজিজের প্যাথোলজি কী, কোন ডিজিজের ম্যানেজমেন্ট কী, কোন ডিজিজের প্রগনোসিস কী। তোমাকে আমি বাঁচাতে পারবো না, এই সহজ সত্য কথাটা আমি বলতে পারবো না আমার প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ না থাকলে। আমি অর্গানন পড়ে আর পুরানো দিনের হোমিওপ্যাথির কিছু বই পড়ে বললো সব সারিয়ে দেবো, ও রোগ সারে না, ওরও বাচ্চা বাঁচে না। কিছু করার নেই, আমি জানি না। আমি পুরানো দিনের কিছু বাংলা বই, এই হাতুড়ে ডাক্তারদের কিছু বই পড়ে সব সারিয়ে দেবো, সব সারানো যায় না, সব চ্যালেঞ্জ নেওয়া যায় না। মাসে 3,000 টাকার চাকরি করে 1 কোটি টাকার ফ্ল্যাট কেনা যেমন স্বপ্ন দেখা, সব চ্যালেঞ্জ নেওয়া যায় না। অলরাউন্ডার রবীন বর্মনকে যেমন চ্যালেঞ্জ নেওয়া যায় না। জানতে গেলে তার 40 বছর ধরে যেমন পড়াশোনা করেছে প্রতিটা সাবজেক্ট, যেখানে কলকাতা, দিল্লি, বোম্বের সবাই বুক খুলে বলতে পারে দিস ইজ দ্য অনলি পারসন এক্সটেম্পো এনি সাবজেক্ট এনি টপিক বলার ক্ষমতা রাখে, তাকে তোমরা চ্যালেঞ্জ নিতে পারো না। লেজে গোবরে হতে হবে। হিন্দি সিনেমায় যেমন থাকে না, নায়ককে মারার জন্য ভিলেনরা একটার পর একটা অস্ত্র ছাড়ছে, যে একজন পড়ে গেল মার খেয়ে আরেকটা কোত্থেকে দৌড়ে আসে, আবার সেটা পড়ে গেল, আবার কোত্থেকে এরকম চেন ঘোরাতে ঘোরাতে আসছে দুটো, এরকম করতে করতে আবার 2 দিক দিয়ে নায়ক 2 ঘুষি দিল, ছিটকে কোথায় পুকুরে গিয়ে পড়লো, তারপর আরেকটা আসছে রড ঘোরাতে ঘোরাতে, তারপর সেটাকে মারলে 1 লাথি, সেটা গিয়ে একটা তৈরি করা থাকে সিন, তরকারি ভর্তি একটা জায়গা থাকবে, তার উপরে গিয়ে পড়বে, কুমড়ো পটলগুলো সব ফাটবে। তো এরকম ফটাস ফটাস করে ফাটবে বাপু রবীন বর্মনকে চ্যালেঞ্জ নিলে। এনি সাবজেক্ট এনি টপিক বলার, বোঝানোর, লেকচার দেওয়ার ক্ষমতা আমি রাখি।
কারণ প্রতিটা সাবজেক্টে ওরাল পরীক্ষায় 80% নম্বর নিয়ে পাস করেছি। সো অ্যানাদার আর্থ্রাইটিস ইজ নোন অ্যাজ ডিজেনারেশন। নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। তাহলে একটা ক্ষয়ে যাচ্ছে কম, ডিফর্মিটি বেশি, এঁকে বেঁকে যাচ্ছে। ভঙ্গিল পর্বতমালা, আমরা ছোটোবেলায় পড়েছিলাম পর্বতমালা, এঁকে বেঁকে উঠছে, তার নাম রিউমেটয়েড আর্থ্রাইটিস। আর একটা ক্ষয়ে যাচ্ছে, হাড় ক্ষয়ে যাচ্ছে, হাড়ে ঘুণ ধরে, বাঁশে যেমন ঘুণ ধরে, শিরিষ কাঠে যেমন ঘুণ ধরে, হাড়েও ঘুণ ধরে, ক্ষয়ে যায়। তাকে বলা হয় ডিজেনারেশন। দুটো শব্দ, একটা রিজেনারেশন, একটা ডিজেনারেশন। এই দুটো শব্দ কোত্থেকে আসছে? ইনফ্লামেশন থেকে। ইনফ্লামেশন মানে বাংলায় প্রদাহ। এই যে ধাম প্রদাহ, মার ঘুষি শালাকে মার, প্রদাহ, ইনফ্লামেশন। সো ইনফ্লামেশন, ফুলে গেল জায়গাটা, বাইদা ট্রমা, আঘাত। সো আঘাত লেগে হতে পারে, না ওকে অ্যাসিড ঢেলে দে, কিছু হাতে অ্যাসিড ঢেলে দিল, ফুলে গেল। না ওকে দিয়ে পিঁপড়ে দিয়ে কামড় লাগা, সো বাইটিং বাই দি ইনসেক্টস, ফুলে গেল। সো মেবি এনি কজ, আইদার ট্রমা or chemical acid, alkali, or biting of the poisonous animal, serpents. So by any means, when there is inflammation of the body, তাকে বলছি আমরা ইনফ্লামেশন। So inflammation is the physico-chemical process, chemical. So it is a physico-chemical process by which the cells of the body is injured. বডির টিস্যুটা ইনজুরি হচ্ছে, কিন্তু সেই ইনজুরির কী হবে? ইস্পাত নয় তেজপাত হবে না, ইস্পাত মানে ফিরে আসবে, রোগী ভালো হয়ে যাবে, প্রোভাইডেড দ্য ইনজুরি ইজ সাফিসিয়েন্ট টু নর্মালাইজ, আবার ঠিক হয়ে যাবে। সো ইনফ্লামেশন, প্রদাহ, শরীরের যে কোনো জায়গায় আঘাত লেগে হোক, ফিজিক্যাল, কেমিক্যাল লেগে হোক, বাইটিং অফ ইনসেক্টস হোক, পয়জনাস পোকামাকড় কামড় দিয়ে হোক, the cells of the body is injured, provided the injury is not sufficient to complete death of the tissue. টিস্যুকে মারবে না। সো দেয়ার ইজ চান্স অফ রিজেনারেশন। যদি ফেরত আসে, আবার ঠিক হয়ে যায় কদিন পরে, কিরে হাতে কি হলো, আর বলো না, বড্ড লেগেছে, ডিউ টু ইনফ্লামেশন বাই ইনজুরি। তাহলে আবার ঠিক হলো, কি 4 দিন পরে, কিরে ঠিক আর ঠিক আছে, হ্যাঁ ঠিক হয়ে গেছে, একটু লেগেছিল। সো রিজেনারেশন, ঠিক হয়ে গেল। যদি ঠিক না হয়, দ্যাট ইজ ডিজেনারেশন, নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এমন মার মেরেছে যেখানে টিস্যু ছিঁড়ে গেছে, নার্ভ ফেটে গেছে। তাহলে জয়েন্টের ভিতরে যে কার্টিলেজ থাকে, যে চাদর দিয়ে কভারিং করা থাকে, দুটো জয়েন্টের ভিতরে প্রকৃতি বাইরের দিকে মুড়ে দিয়েছে, যে চাদর কাপড় দিয়ে মুড়ে দেয়, তার নাম ক্যাপসুল। ওই ক্যাপসুল ক্ষয়ে গেছে, ওই হাড়ের মাথা ক্ষয়ে গেছে। ইট ইজ ডিজেনারেশন। সো ডিজেনারেটিভ ডিজিজেস আর দুটো মেন মনে রাখতে হবে, স্পন্ডাইলোসিস অ্যান্ড অস্টিওআর্থ্রাইটিস। হাড়ের ওখানে যদি ক্যাপসুলটা ক্ষয়ে যায়, তাকে বলবো আমরা স্পন্ডাইলোসিস। সরি, এই ফোন এসছে, ডিস্টার্ব করে। So
ক্ষয়ে যাচ্ছে ক্ষয়ে যাচ্ছে। অস্টিওআর্থ্রাইটিস এবং শিরদাঁড়ার ওখানে যে ক্ষয়ে যাচ্ছে তাকে আমরা বলছি স্পন্ডাইলোসিস। ফেসবুকটা খুলুন স্যার, বাতের ব্যথা পড়াচ্ছি, এগুলো কাজে লাগবে আপনার। সো দিস ইজ কল্ড স্পন্ডাইলোসিস। ক্যাপসুল, কোনো জয়েন্টের মধ্যে এরকম মোটা কাপড় দিয়ে যখন জুড়ে রাখা হয় জয়েন্টটাকে, একে বলা হয় ক্যাপসুল। শুধু ক্যাপসুল এবং হাড়ের মাথায় যে ঘুণ ধরে গেছে, ক্ষয়ে গেছে, ফুটো ফুটো দেখা যাচ্ছে, হাড় এরকম ক্ষয়ে যায়, একে বলা হয় ডিজেনারেটিভ। একে বলা হয় ডিজেনারেটিভ প্রসেস। বোনস একটা সময় এরকম ক্ষয়ে যায়, যত বয়স বাড়ে এরকম ক্ষয়ে যায়, সলিড ভাব আর থাকে না, ভিতরে ফাঁপা হয়ে যায়, ঘুণ ধরে যায়, ক্ষয়ে যায়। এবং এই যে বোনসের কাভারিং থাকে, এই দুটো নীল দাগ, দিস ইজ নোন অ্যাজ ক্যাপসুল। এই ক্যাপসুলটাও ক্ষয়ে যেতে থাকে একসময়। কারণ ক্যাপসুলটা ক্ষয়ে যায় কখন? যখন একটা হাড় আরেকটা হাড়ের গায়ে গিয়ে পড়ে। আর আমি যে প্লেক্সাসের কথা বলছিলাম, শিরদাঁড়ায়, এই যে এইসব জায়গা দিয়ে দুটো দুটো ভার্টিব্রার মাঝখান দিয়ে পাশ দিয়ে নাক বেরোয়। এই দুটো ভার্টিব্রার পাশ দিয়ে নাক বেরোয়, পাশ দিয়ে নাক বেরোয়, নারকেল গাছের ডালের মতো। এই যে একটা হিপ জয়েন্টের ছবি, হিপ জয়েন্ট, এই যে হাড় ক্ষয়ে গেছে, এই যে মাঝখানে যে প্লেট, একে বলে আর্টিকুলার কার্টিলেজটা ক্ষয়ে যায়। ক্ষয়ে গেলে কী হচ্ছে, এই দুটো হাড়ের মাঝখানে একটা পার্টিশন থাকে, সাপোর্টের কাজ করে। কিন্তু এই যদি ক্ষয়ে যায় তাহলে এই হাড়টা হাড়ের গায়ে ডাইরেক্ট পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ব্যথা আরম্ভ হবে। ইট ইজ কল্ড অস্টিওআর্থ্রাইটিস, degeneration of the articular cartilage. এইবারে কি হয়, যখনই ক্ষয়ে যায়, একটা হাড়ের গায়ে গিয়ে পড়ে, তখন হাড় আবার কিছু কিছু নতুন ক্যালসিয়াম অস্টিওব্লাস্ট সেল আরম্ভ হয়। তখন তাকে বলা হয় নিউ অস্টিওফাইট ফরমেশন। আবার নতুন হাড় গজায়, যেগুলো নরম
শক্ত হয় না, ফলে ব্যথা আরম্ভ হয়। এই ভার্টিব্রা দেখাচ্ছি একটা, এই যে দুটো ভার্টিব্রা হাড়ের মাঝখানে এই যে ডিস্ক প্লেট, তাহলে এই প্লেট একটা সময় ক্ষয়ে যায়, ক্ষয়ে গেলে একটা হাড় তখন এর গায়ে আরেকটা পড়ে যাবে। ছবি আছে আমার কাছে, এক্সরে প্লেট। তাহলে ব্যথা হবে। এবং হাড়ের নিয়ম হলো, হাড়ের যদি দুটো হাড়ের মধ্যে পার্টিশন করে রেখেছে, দুজনের মধ্যে ঝগড়া না বাঁধে, তাই এই পার্টিশন করা ছিল, এই ডিস্ক দেওয়া ছিল। ডিস্ক যদি ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, একটা আরেকটার গায়ে পড়ে, তখন হাড়ের এই গা থেকে কিছু কিছু ক্যালসিয়াম বেরোয়, জড়ো হতে থাকে। এই জন্যে হাড় ভেঙে গেলে হাড় অটোমেটিক জোড়া লেগে যায়, যদি না তাকে জুড়ে দেওয়া যায়। এই দুটো হাড় যদি ভেঙে আলাদা হয়ে যায়, তাহলে কোনো দিন জোড়া লাগবে না চট করে। কিন্তু যদি একটু চেপে চুপে গায়ে লাগিয়ে দেওয়া যায়, তাহলে হাড় আবার নিজের থেকে জোড়া লাগে। যেমন অনেক গাছের ডাল বেরোয়, এই জন্য অনেক গ্রামের দিকে হাতুড়ে লোকেরা আছে যে হাড় ভাঙার ডাক্তারদের কাছে যায়। কলকাতা থেকে যাচ্ছে গ্রামে, কেন না হাড় ভাঙা ডাক্তারের কাছে যাচ্ছে। সে কী করছে, চেপে চেপে দিয়ে বাঁশের কাঠি দিয়ে বেঁধে দিচ্ছে। কিন্তু কি হলো, সে অ্যানাটমি জানে না, সে টিভির মনিটরে দেখেনি ঠিকমতো জোড়া লাগলো কি না। এবারে হাড় জুড়ে গেল, কিন্তু ডিফর্মড হয়ে গেল। আর হাত বা পা ঠিকমতো এক্সটেনশন ফ্লেকশন করতে পারছে না। হাড় ভাঙা ডাক্তারের কাছে গেছিল, সার্জেন পাশে বসে আছে নীলরতন সরকার হসপিটালে, মেডিকেল হসপিটালে, তাদের আর দেখালো না। সেই হাতুড়ে কী করলো, চেপে চুপে দিয়ে বেঁধে দিল, আর হাড় গায়ে লেগে গেল, কিন্তু তার লাইফ বরবাদ হয়ে গেল।